মার্ডার কেস আপনাকে, আমরা কোথায় থাকতাম? তাদেরকে বিচারের আওতায় আনবেন না, আমরা কিন্তু বিচারের আওতায় আনবো। যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, অনেককে তো আইনে করে নিয়ে যায় না, অনেককে জেলে নিয়ে যায় না, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় না, অনেকে ডিবির কাস্টডিতে সপ্তাহের সপ্তাহ নির্যাতিত হয় না। তারাও বলছে এখন তারা নাকি আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে। কি মুশকিলের কথা। আবার কিভাবে যেই লোকগুলো আজকে এমনকি সরকারেও আছে, আজকে যদি শেখ হাসিনা না যেত তাহলে এই লোকগুলো এখন কোথায় থাকতো? পুলিশ মার্ডার কেস, অন্য শত শত মামলার কথা আমি বলছি না, মানে আমরা কোথায় থাকতাম যে পুলিশ মার্ডার কেস আপনাকে যখন দেয় আপনার হয়তো ফাঁসি হবে, নাহলে আজীবন জেল হবে। এই তো, তাহলে আমরা কোথায় থাকতাম আর ওরা কোথায় থাকতো? আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হয় না। যেখানে সবাইকে অস্বীকার করে আবার বলছেন ঐক্যের কথা। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। তো যারা আমাদেরকে সংস্কারের সবক দিতে চায় তাদের মুখ থেকে এগুলো আসে, এগুলো আমাদের কাছ থেকে আসে। তাই সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব। তবে যেটা আপনারা করবেন না, যাদেরকে বিচারের আওতায় আনবেন না, আমরা কিন্তু বিচারের আওতায় আনবো। যখন আন্দোলন তুঙ্গে সমস্ত দেশের মানুষের একটা সংখ্যা ছিল আর্মির ভূমিকা কি হবে, সেনাবাহিনীর ভূমিকা কি হবে, তাই না? যে সেনাবাহিনী না শেষ পর্যন্ত না আসলে তো কোনো আন্দোলন সফল হবে না বাংলাদেশে, আগেও এখন সবাই অপেক্ষা। সেনাবাহিনী প্রধান বক্তৃতা শোনার জন্য সারা বিশ্ব বসে আছে। সেনাবাহিনী প্রধান কি বলবে? সেনাবাহিনী প্রধান শেখ হাসিনা প্রস্থানের বক্তৃতা দিয়েছে, তো তখন তো সেনাবাহিনীর বক্তৃতা শুনতে আমাদের ভালো লাগছে না? খুবই ভালো লেগেছে, সবাই বুঝেছে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে। তখন ওনার বক্তৃতার চেয়ে আর কোনো ভালো বক্তৃতা তো আমার সামনে আসার দরকার নেই, সেনাবাহিনীর বক্তৃতার জন্য অপেক্ষা। এই সেনাবাহিনী যারা এটা করেছে, যারা আমরা সবাই মিলে সকলের সমর্থনে আজকে ইউনূস সাহেব বসে আছেন ওখানে, তাহলে আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোন সেনাবাহিনী প্রধানকে এই কথা বলতে শুনিনি। কোন সেনাবাহিনী, যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোন সেনাবাহিনী প্রধান বলেছে এই কথা? তাহলে আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে, বাংলাদেশ চলবে গণতান্ত্রিক ভাবে, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই। এই কথাটা তিনি বলছে। এটা তো সমস্ত জাতিকে ভালোভাবে নিয়েছে যে সেনাবাহিনী থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। তারা কি চাচ্ছে? এই যে আজকে সাংবাদিক ভাইদের বলছি, তাদের নিরপেক্ষতা, তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশে যদি একটি গণতান্ত্রিক সরকার আছে কি নাই। একটি অগণতান্ত্রিক সরকার যদি সেটা যেই সরকারই হোক চলতেই থাকে, আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকবে। দিস আর দ্য গোল্ডেন রুলস। আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে, দেশ গণতান্ত্রিক মোড়ে ঢুকতে পারছে না, বিচ্ছিন্নভাবে সবকিছু হতে অস্থিরতা হচ্ছে। আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি, সেটা কি ভালো কাজ হবে? যারা এই কাজগুলো করছে তারা তো শুধু জাতিকে বিভক্ত করছে। তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, আপনি যারা অবদান রেখে, যারা আনসাং হিরো, তাদেরকে আপনি কৃতিত্ব না দিয়ে, আমরা কিছু লোক যদি মনে করি আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে,
এটা বিশ্বাসযোগ্য কথা হবে কোনোদিন? কেউ বিশ্বাস করবে? সুতরাং ঐক্যের কথা যখন বলবেন, কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে, ইতিহাসকে স্বীকার করতে হবে, যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছে, চলে গেছে, যারা বেঁচে আছে স্বীকার করতে হবে। এককভাবে কোনো দেশ এগোতে পারে না।